বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে গত ক্লাসে যে পরীক্ষা দিয়েছিলাম গত শনিবার দিন, সে পরীক্ষা নিয়ে একটু আলোচনায় যাব। পাশাপাশি পরীক্ষার উত্তরপত্র নিয়ে আলোচনা করব। সবার জ্ঞাতার্থে বলে রাখি, অবশ্যই প্রত্যেকে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পূর্বে ধারাগুলো মেমোরিতে আনবেন। প্রত্যেকটা প্রশ্নের ধারাটা কি হতে পারে, আর প্রত্যেকটা প্রশ্নের যখন উত্তর দিবেন অবশ্যই প্রথমে প্রশ্নানুসারে বিষয়টি আলোচনা করে নিম্নে আলোচনা করা হলো। লাইক দেন, উদাহরণ দেখেন যা বলতেছিলাম। প্রথম প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির কোন বিধান মোতাবেক বেআইনিভাবে সংগৃহীত অশ্লীল বই, দলিল, সিল তল্লাশি করতে কে ক্ষমতাবান, উক্ত তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। ধারা 58, এটা আমরা জানি, তাই না? তাহলে এটা কিভাবে আমরা গুছিয়ে লিখবো? গুছিয়ে লিখবো এভাবে, প্রথমে আমরা তো লিখবই যে 1 নং বা 1-এর ক নং প্রশ্নের উত্তর, সেটা লিখলাম। এরপরে লিখবো প্রশ্নানুসারে ফৌজদারি কার্যবিধি আইনে বেআইনি ভাবে সংগৃহীত অশ্লীল বই, দলিল, সিল তল্লাশি কে করতে ক্ষমতাবান নিম্নে আলোচনা করা, যে করতে ক্ষমতাবান নিম্নে আলোচনা করা হলো। এরপরে লিখবেন ফৌজদারি কার্যবিধি আইনের 98 ধারা পর্যালোচনায় দেখা যায় যে অশ্লীল বই তল্লাশির জন্য জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাগত নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা দিতে পারেন। সেই পরোয়ানা মূলে কনস্টেবল পদের উপরি অফিসার তল্লাশি করতে ক্ষমতাবান। এরপর লিখবেন অতএব আলোচ্য প্রশ্নানুসারে উল্লিখিত ক্ষেত্রে বা অশ্লীল বই পুস্তক তল্লাশির ক্ষেত্রে 98 ধারা মোতাবেক কনস্টেবল পদের উপরি অফিসার তল্লাশি করতে ক্ষমতাবান। নিচে ধারা দিবেন ফৌজদারি কার্যবিধি আইনের 98 ধারা। তাহলে স্টেপ হলো কয়টা? 3টা স্টেপ হলো। কি কি স্টেপ হলো? প্রথমে হলো প্রশ্নানুসারে, দ্বিতীয় স্টেপ হলো ধারা পর্যালোচনা, তৃতীয় স্টেপ হলো আপনার সিদ্ধান্ত। প্রত্যেকটা প্রশ্ন এইভাবে উত্তর দিবেন। তাহলে আমরা একটু খ নাম্বার প্রশ্নটা একটু দেখি। 1-এর খ, ফৌজদারি কার্যবিধির কোন বিধান মোতাবেক বাজেয়াপ্ত প্রকাশনা তল্লাশি করতে কে ক্ষমতাবান? আমরা লিখব প্রশ্নানুসারে ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক বাজেয়াপ্ত প্রকাশনা যিনি তল্লাশি করতে ক্ষমতাবান তা নিম্নে আলোচনা করা হলো। এরপরে লিখবেন কি ফৌজদারি কার্যবিধি আইনের 99 ক ধারা পর্যালোচনায় দেখা যায় যে জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত হোক বা না হোক উল্লেখিত বাজেয়াপ্ত যোগ্য বস্তু, বই পুস্তক তল্লাশি করার জন্য পরোয়ানা দিতে ক্ষমতাবান। সে পরোয়ানা মূলে সাব ইন্সপেক্টর এর নিম্নে নহে এমন পদের কর্মকর্তাগণ উল্লিখিত তল্লাশি করতে ক্ষমতাবান। আর যদি গ্যাজেট বিজ্ঞপ্তি করা হয় সেক্ষেত্রে সুনির্দিষ্ট পদের অফিসার যাকে বলবেন তিনিই করতে পারবেন। সেক্ষেত্রে কোনো পুলিশের বাধ্যবাধকতা অফিসার নাই। কত ধারা পর্যালোচনা করছি? 99 ক ধারা। এরপরে লিখবো যে আলোচ্য প্রশ্নে বা আলোচ্য প্রশ্নানুসারে ফৌজদারি কার্যবিধি আইনের 98 ধারা 99 ক ধারা মোতাবেক বাজেয়াপ্ত যোগ্য প্রকাশনা তল্লাশি করতে ক্ষমতাবান সাব ইন্সপেক্টর পদের ঊর্ধ্বতন কর্মকর্তা। শেষ। নিচে লিখবো ফৌজদারি কার্যবিধি আইনের 99 ক। তাহলে স্টেপ হলো কয়টা? 3টা। প্রথমে প্রশ্নানুসারে, তারপর ধারা পর্যালোচনা, এরপরে আপনার সিদ্ধান্ত। প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আলোচনা করবেন। আপনারা উত্তরগুলো কিভাবে দিচ্ছেন একটু বলে রাখি। উত্তরটা দিচ্ছেন এইভাবে। 1 নং প্রশ্নের উত্তর 98 ধারা মোতাবেক ফৌজদারি কার্যবিধি আইনে 98 ধারা মোতাবেক কনস্টেবল পদের অফিসার অবৈধ সিল তল্লাশি করতে ক্ষমতাবান। এই 1 লাইন দিয়ে উত্তর শেষ করে ফেলছেন। এটা কি আদৌ কি আপনার কাছে মনে হচ্ছে যে যুক্তিযুক্ত উত্তরটা হয়েছে? মনে হয়েছে কিনা? যুক্তিযুক্ত হয়েছে কিনা উত্তরটা? একটা প্রশ্নের 5টা মার্ক পাইতে হলে একটু লিখতে হবে না নিজের ক্যাপাসিটি ইয়ে করে? অবশ্যই যা যা বলছি 3টা স্টেপে লিখবেন এবং লেখাগুলো যা বললাম যে এখন আপনারা একদম সুন্দর করার সুযোগ নাই, কিন্তু লেখার ডেকোরেশনটা যেমন সুন্দর হয়। আজকে এই যে মামুন ভাই একটা প্রশ্নের ইয়ে দিচ্ছে, আমার ভালো লাগছে মামুন ভাইকে। আমরা যে যত কথাই বলি না কেন, লেখা যত বেশি লিখবো তত বেশি আমাদের কার্যকর হবে। বুঝা গেল? লেখা বেশি লিখলে ভুল ধরা পড়বে। আপনি ধারা পারেন, একটু পরীক্ষার হলে বইসা দেখেন, ওই ধারাটাই গুছিয়ে লিখতে প্রবলেম ফিল করবে। বুঝা গেছে? তাহলে আমরা অবশ্যই ধারা যেমন পারি তেমনি প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লেখার চেষ্টা করব। 1 দিন 2 দিন 3 দিন দেখবেন যে আপনি ধারার সাথে সাথে লেখার একটা অভ্যস্ততা চলে আসবে। বুঝা গেল? আমরা 2 নম্বর প্রশ্ন একটু যাই, খেয়াল করি। জনৈক রহিম তার প্রতি ইস্যুকৃত সমনের নিয়ম অনুযায়ী
সমনে নির্দেশিত দলিল তার উকিলের মাধ্যমে আদালতে দাখিল করেন। জনৈক রহিমের আলোচ্য কর্মের বৈধতা আলোচনা করুন। আমরা দেখি এটা কিভাবে আলোচনা করব সবার কাছে। আমরা 2 খ দ্বারা উত্তরটা এইভাবে সাজাবো। প্রশ্নানুসারে জনৈক রহিম তার প্রতি ইস্যুকৃত সমনের নিয়মানুযায়ী সমনে নির্দেশিত দলিল তার উকিলের মাধ্যমে আদালতে দাখিল করায় তার কর্মের বৈধতা নিম্নে আলোচনা করা হলো। তারপর লিখবেন কি, আমরা তো ধারাটা জানি 94(2), আমরা ধারাটা তো জানি। অনেকেই দেখবেন ধারা জানেন কিন্তু গুছিয়ে লিখতে পারতেছেন না, সেই জন্য ধারা পর্যালোচনা করবেন। ধারা পর্যালোচনা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 94(2) ধারা পর্যালোচনায় দেখা যায় যার প্রতি মামলা সংশ্লিষ্ট দলিলাদি উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিনি চাইলে তার দলিলাদি নিজে উপস্থিত না হয়ে তার উকিলের মাধ্যমে বা কুশলীর মাধ্যমে আদালতে উপস্থিত করতে পারেন। এটা হচ্ছে ধারা পর্যালোচনা করলেন। দেন আপনারা লিখবেন যে আলোচ্য প্রশ্নানুসারে ফৌজদারি কার্যবিধি আইনের 94(2) ধারা মোতাবেক নিজে, দেখেন কার কথা বলছে, জনৈক রহিম, জনৈক রহিমের প্রতি নির্দেশিত আদেশ বলে উল্লেখিত দলিলাদি নিজে দাখিল না করে তার উকিলের মাধ্যমে দাখিল করায় আইনানুগ বৈধতা রয়েছে বলে বিবেচিত। নিচে ধারা দিবেন ফৌজদারি কার্যবিধি আইনের 94(2) ধারা। বুঝা গেল? তাহলে বারবার বলতেছি প্রত্যেকটা প্রশ্নের স্টেপ হবে 3টা। এক লাইনের মধ্যে প্রশ্ন শেষ করা যাবে না, কারণ বর্তমান পরীক্ষা পদ্ধতি একটা ধারা থেকে প্রশ্ন করে। যেহেতু একটা ধারা থেকে প্রশ্ন করে, আপনি ওই ধারাটা কিভাবে গুছিয়ে লিখবেন সেটা আপনাকে বুঝতে হবে। আর কোনোভাবেই এই যে ইতিহাস লেখার কোনো সুযোগ নাই, ইতিহাস লেখা যাবে না। ধারা পর্যালোচনা করবেন, সিদ্ধান্ত দিবেন, আর প্রথমে প্রশ্ন অনুসারে প্রশ্নে কি চাইছে সেটা আলোচনা করবেন। ঠিক আছে? এরপরে দেখেন কি লিখছে, 2 খ ফৌজদারি কার্যবিধির কোন বিধান মোতাবেক কে কিভাবে অবৈধ ডাক পার্সেল তল্লাশি করতে আটক করতে ক্ষমতাবান। আমরা ধারাটা জানি 95(2) কে পারেন, কে কিভাবে পারেন। আমরা দেখলাম যে পুলিশ সুপার, পুলিশ কমিশনার, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারা কি করতে পারেন, অবশ্যই আদালতের অনুমতি ক্রমে, আদালতের অনুমতি ক্রমে ডাক বিভাগের যে প্রতিনিধি তার উপস্থিতির মাধ্যমে তল্লাশি করতে ক্ষমতাবান। ধারা কত? 95(2). এই বিষয়টা আমরা কিভাবে সাজাবো, প্রশ্নানুসারে ফৌজদারি আইন মোতাবেক অবৈধ ডাক পার্সেল তল্লাশি করতে আটক করতে যিনি ক্ষমতাবান নিম্নে আলোচনা করা হলো। এরপরে ধারা পর্যালোচনা দিবেন 95(2), দেন সিদ্ধান্ত দিবেন যে তারা উল্লিখিত বিষয় তল্লাশি করতে ক্ষমতাবান। এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সাজাবেন। দেন আমরা দেখি 3 ক, মুসলেকা কি? দণ্ডিত ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষার মুসলেকা কে কখন কত বছরের জন্য গ্রহণ করতে পারেন? কে কখন কত বছরের জন্য? আপনারা খেয়াল করেন 106 ধারা আমরা পড়ছি না, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে মুসলেকা কে নিতে পারেন? দণ্ড প্রদানকারী আদালত নিতে পারেন 106 ধারা মোতাবেক। কত বছরের জন্য? 3 বছরের জন্য। এটা তো 106 ধারাটা পর্যালোচনা করবেন, পর্যালোচনা করার পর 106 যেমন ধারা পর্যালোচনা করবেন, এরপরে সিদ্ধান্ত দিবেন যে দণ্ডিত ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষার মুসলেকা দণ্ড প্রদানকারী আদালত আলোচ্য প্রশ্ন অনুসারে দণ্ড প্রদানকারী আদালত 3 বছরের জন্য নিতে ক্ষমতাবান। যে দণ্ড, যে মুস্তেকা কার্যকর হবে দণ্ড ভোগের পর থেকে, যে মুস্তেকা কার্যকর হবে দণ্ড ভোগের পর থেকে। দেন আমরা দেখবো ভবঘুরে সন্দেহভাজন, এটা আমরা দেখি 109, 110 দুইটা ধারা পর্যালোচনা করবেন। যে 109 দেখা যায় ভবঘুরে সন্দেহভাজন, 110 দেখা যায় অভ্যাসগত অপরাধী, তাদের নিকট থেকে জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তেকা নিতে ক্ষমতাবান। এই বিষয়টা আমরা সিদ্ধান্তে আলোচনা করব। ক্লিয়ার? অবশ্যই প্রত্যেকটার সাথে বিধি কিন্তু ব্যবহার করবো। 106 সাথে বিধি কত? 449। আর 109, 10 সাথে বিধি কত? আমরা ইতিমধ্যে জেনেছি 287, আর হচ্ছে 289, 290। এ হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে কি দেখতে পাই, গণ উপদ্রব কি? এটা নিয়ে অনেকের মধ্যে একটু সংশয় ছিল, তাই না? গণ উপদ্রবের সংজ্ঞার বিষয় কত ধারা বলা আছে? দণ্ডবিধিতে বলা আছে গণ উপদ্রবের সংজ্ঞা। অনেকে এই বিষয়টা একটু কনফিউশনে ছিলেন, আমি প্রশ্নটা মিলানোর জন্য মূলত করছি। গণ উপদ্রবের সংজ্ঞা হবে 268 ধারা, দণ্ডবিধি আইনের 268 গণ উপদ্রব। আর বাকিটা আমরা দেখবো হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি আইন মোতাবেক উৎপাদ আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক সম্পূর্ণ আদেশ জারি করেন, উক্ত আদেশ কে কার প্রতি জারি করে থাকেন? 144(1), 144(3), এটা তো আমরা জানি। 144(1) কে কে পারেন? সরকার।
জেলা ম্যাজিস্ট্রেট তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করতে পারেন ব্যক্তির প্রতি, স্থানের প্রতি, গণগণ সফরকারীদের প্রতি। 141 144 1 144 3 দ্বারা পর্যালোচনা করে সিদ্ধান্ত দিব। এই প্রশ্নটা কিভাবে লিখবেন একটু দেখেন তো। গণ উপদ্রব কি, এটা একটা সংজ্ঞা দিলেন। এরপরে দিবেন প্রশ্নানুসারে উৎপাত বা আশঙ্কিত বিপদের ক্ষেত্রে তাৎক্ষণিক আদেশ জারি কে করতে ক্ষমতাবান বলা আছে না? তাৎক্ষণিক আদেশ জারি করা হয়, উল্লিখিত আদেশ কে জারি করতে, উল্লিখিত আদেশ যে জারি করতে ক্ষমতাবান নিম্ন আলোচনা করা হলো। ঠিক সেম 144-1 ধারায় যার কথা বললাম তার আলোচনা করবেন, 144-3 তাদের প্রতি জারি করা হয়। এরপরে সিদ্ধান্ত দিবেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 144-1 এবং 144-3 পর্যালোচনায় দেখা যায় জেলা ম্যাজিস্ট্রেট সরকার তার নিকট থেকে ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যক্তির প্রতি, স্থানের প্রতি, গণগণ সফরকারীদের প্রতি আদেশ জারি করতে পারেন। নিচে দিবেন ফৌজদারি কার্যবিধি আইনের 144-1-3 ধারা। বিধি কত? 144-এর সাথে 134 বিধি, 134 বিধি। দেন দেখেন জমি পানি বলতে কি বোঝায়, এখানে একটু কারেকশন দিবেন, উত্তরে দেওয়া আছে দেখেন 1 3 6, এটা হবে 1 2 6, 1 2 6, এটা একটু কারেকশন করে নিয়েন। জমি পানি বলতে কি বোঝায়? জমি নিয়ে বিরোধ সৃষ্টিতে জমির প্রতি স্থিতি আদেশ কে জারি করেন? আইনানুগভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকা পক্ষই দখলে থাকবেন। দখলে থাকার বিধান আমরা কিন্তু পড়েছি যে স্থিতি আদেশ কে দিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। 144-1। জমি পানি বলতে কি বোঝানো হয়েছে? খাজনা, ঘরবাড়ি, মৎস্য খামার প্রত্যেকটাই জমি পানির আওতাভুক্ত সম্পত্তি সংক্রান্ত বিষয়। 145-2। আর আমরা জেনেছি কি দখলে থাকা পক্ষই দখলে থাকবেন, 145-6। এই তিনটা ধারা পর্যালোচনায় তিনটা উত্তর হবে। ক্লিয়ার? এরপর আমরা দেখি 5-এর ক, অনুসন্ধান কি? 4-এর 1-এর ট, অনুসন্ধান কি সংজ্ঞাটা দিলেন। জনৈক রহিম তার প্রতি ইস্যুকৃত সমন নিজ হস্তে প্রাপ্তি স্বীকার করেন কিন্তু রহিম আদালতে হাজির হন নাই। রহিমের প্রতি আদালত কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? আমরা 90 ধারা জেনেছি তো ইতিমধ্যে নাকি? যদি কোনো ব্যক্তি নিজ হস্তে সমন গ্রহণ করার পরেও আদালতে উপস্থিত না হয়ে কারণ প্রদর্শন না করেন, উপস্থিত হন নাই, কারণও প্রদর্শন করেন নাই, সেক্ষেত্রে আদালত তার প্রতি কি করতে পারেন? আদালত তার প্রতি সমনের অতিরিক্ত পরোয়ানা দিতে পারেন। তাহলে আমরা এটা কিভাবে এই প্রশ্নটা সাজাবো খেয়াল করি। অনুসন্ধান কি, এটা একটা সংজ্ঞা দিলাম। দেন লিখবো প্রশ্নানুসারে জনৈক রহিমের প্রতি ইস্যুকৃত সমন রহিম নিজ হস্তে প্রাপ্তি স্বীকার করেন কিন্তু আদালতে হাজির হন নাই। রহিমের প্রতি আদালত যে সকল ব্যবস্থা গ্রহণ করতে পারেন তা নিম্নে আলোচনা করা হলো। এরপর লিখবেন ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারা পর্যালোচনায় দেখা যায় যে রহিমের প্রতি ইস্যুকৃত সমন রহিম নিজ হস্তে গ্রহণ করার পরও যথাসময়ে হাজির না হয়ে আদালতে হাজির না হওয়ার কারণ প্রদর্শন করেন নাই। বিধায় আদালত তার প্রতি কি করতে পারেন? বিধায় আদালত তার প্রতি সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করতে পারেন। এরপরে দিবেন যে আলোচ্য প্রশ্নানুসারে রহিমের উল্লিখিত কর্মের জন্য আদালত 90 ধারা অনুযায়ী অতিরিক্ত পরোয়ানা দিতে ক্ষমতাবান। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের 90 ধারা। এরপর আমরা দেখবো সর্বশেষ বিষয় তদন্ত কাকে বলে। তদন্তের সংজ্ঞা দিলেন আপনারা জানেন সবাই, 4-1-এর ঠ, বাংলাদেশের বাইরে হতে প্রাপ্ত সমন ফৌজদারি কার্যবিধির কোন বিধান মোতাবেক বাংলাদেশে কার্যকর করা হয়? এটা আপনারা ধারা জানেন যে 93 গ ধারা মোতাবেক। অবশ্যই আপনারা 93 গ ধারাটা পর্যালোচনা করে দেন সিদ্ধান্তটা নিচে দিবেন। অতএব বাংলাদেশের বাইরে হতে প্রাপ্ত পরোয়ানা ফৌজদারি কার্যবিধি আইনের 93 গ ধারা মোতাবেক কত ধারা অনুযায়ী কার্যকর হবে? প্রয়োজনে 76। এরপরে আরেকটা কথা বলা আছে 497 পরোয়ানা প্রাপ্তির পর এই বিধান কার্যকর হবে। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব, নতুন রেকর্ডিং এ যাব। আসসালামু আলাইকুম।